প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব ৩ লেখক সুধাংশু পাত্র। আজকে বলবো সুশ্রুত ও সুশ্রুত সংহিতার কথা। রামায়ণে আছে মহর্ষি গৌতমের অভিশাপে একবার দেবরাজেন্দ্র নপুংসকে পরিণত হলেন। বিষণ্ণ দেবতারা ডেকে আনলেন দেব বৈদ্য অশ্বিনী কুমারদ্বয়কে। তারা একটা হৃষ্টপুষ্ট মেষকে ধরে এনে তার পুরুষাঙ্গ কর্তন করে সন্নিবেশিত করলেন ইন্দ্রের দেহে যথাস্থানে। ইন্দ্রিয় ফিরে পেলেন তার পুরুষত্ব। দেবতারা হলেন আনন্দিত। মহাভারত এই কাহিনী একটু অন্যভাবে বর্ণিত রয়েছে। মহাভারতে যজাতির উপাখ্যানে দেখা যায় দৈত্যগুরু শুক্রাচার্যের অভিশাপে মহারাজ যজাতি অকালে জরাগ্রস্ত হয়ে পড়লেন। যজাতির ভোগ বাসনা তখনও পরিতৃপ্ত হয়নি, তাই গ্রহণ করলেন পুত্র পুরুর যৌবন। দীর্ঘদিন যৌবন ভোগ করবার পর পুনরায় ফিরিয়ে দিলেন পুত্রকে। পুরাণাদিতে অন্ধের অন্ধত্বমোচন, বিকলাঙ্গের অঙ্গ পুনর্গঠনের কাহিনী মোটেই বিরল নয়। এইসব কাহিনী পড়ার সময় স্বভাবতই মনে আসে আজকের দিনের উন্নততর শল্যচিকিৎসা অধিরোপণ বা ট্রান্সপ্লান্টেশনের কথা। রামায়ণ, মহাভারত, পুরাণ, উপপুরাণাদির কাহিনীগুলিতে অনেকে অবিশ্বাস্য বলে মনে করেন, কিন্তু একটি কথা তারা ভুলে যান যে কোনো সাহিত্য নিছক কল্পনাপ্রসূত কিংবা অবান্তর ঘটনাবিন্যাস নয়। কল্পনার রঙিন তুলির আঁচড় থাকলেও একটা বাস্তব ভিত্তি তার অবশ্যই থাকে। কাহিনীগুলির সত্যতা সম্বন্ধে বিতর্কের অবকাশ যথেষ্ট আছে, কিন্তু অধিরোপণ প্রণালী যে তখনকার দিনেও প্রচলিত ছিল তার প্রমাণ সুশ্রুত সংহিতা, প্রাচীনকালের শল্যচিকিৎসার শ্রেষ্ঠ গ্রন্থ, যার রচয়িতা সুশ্রুত। মহাভারতে রয়েছে সুশ্রুতের কথা, তাই অনুমান করা যেতে পারে বইটি তথা ভারতীয় শল্যচিকিৎসা কত প্রাচীন। মহাভারত থেকে জানা যায় সুশ্রুত মহর্ষি বিশ্বামিত্রের পুত্র এবং শল্যচিকিৎসার পারদর্শী। সুশ্রুত সম্বন্ধে এর বেশি তথ্য পাওয়া যায় না, পাওয়া সম্ভবও নয়। মহাভারতে সুশ্রুতের নামোল্লেখ থেকে ধারণা করা অযৌক্তিক নয় যে সুশ্রুতের কাল মহাভারত রচনার বহু পূর্ববর্তী, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক রূপে তা অনুমানিত। অনেকে অনুমান করেন প্রাচীনকালে যোদ্ধাদের দেহে বিদ্ধ শল্য বা তীর উৎপাদন প্রক্রিয়া থেকেই শল্যচিকিৎসার উদ্ভব। সুশ্রুত সংহিতার শল্যচিকিৎসার জন্য ব্যবহৃত ১০১টি মসৃণ ও ২০টি তীক্ষ্ণ লৌহ অস্ত্র এবং ১৪ রকমের পট্টবন্ধনের উল্লেখ আছে। শরীরের কোনো জায়গায় হাড় ভেঙে গেলে কিংবা স্থানচ্যুত হলে বিশেষ পট্টবন্ধনীর ব্যবস্থা করে চিকিৎসা করা হতো। পঙ্গু পা ও হাতকে কর্তন করা, মূত্রাধারে, তলপেটে ও মস্তিষ্কে অস্ত্রোপচারের কথাও পাওয়া যায় সুশ্রুত সংহিতায়। শল্যচিকিৎসা নামে আরেক ধরনের শল্যচিকিৎসার কথা বর্ণিত হয়েছে এই গ্রন্থে। চক্ষু, কর্ণ, নাসা কিংবা গলনালীতে অস্ত্রোপচার ছিল এই চিকিৎসার অন্তর্ভুক্ত। কর্তিত অঙ্গের স্থানে লোহার তৈরি কৃত্রিম অঙ্গ স্থাপনের কথাও লিখেছেন সুশ্রুত। নিষ্কাশন, নির্গমন, জটিল অস্থিভঙ্গ, ব্যবচ্ছেদের কথা পৃথক পৃথকভাবে আলোচনা করেছেন। আরও এক ধরনের শল্যচিকিৎসার কথা উল্লেখ আছে সুশ্রুত সংহিতার, যার নাম শল্যতন্ত্র পদ্ধতি, যার সঙ্গে তুলনা করা যায় আজকের দিনের প্লাস্টিক সার্জারি বা পুনর্গাঠনিক শল্যচিকিৎসার। সুশ্রুতের সময় থেকে কুষাণ সম্রাট কনিষ্কের আমল পর্যন্ত সুদীর্ঘ সময় ধরে এই চিকিৎসার অনুশীলন চলেছিল। আজকের প্লাস্টিক সার্জারি বলতে আমরা সাধারণত বুঝি অগঠিত বা পঙ্গু দেহের পুনর্গঠন, শরীরের ক্ষতস্থানের দাগ তুলে দেওয়া, বিকলাঙ্গ শিশুর দৈহিক ত্রুটি দূর করে তার দেহ সৌষ্ঠবকে ফিরিয়ে আনা ইত্যাদি। এই প্লাস্টিক সার্জারির উদ্ভাবক ডাক্তার আইভারসন নামে এক মার্কিন শল্যচিকিৎসক। সেই সম্বন্ধে ভারী সুন্দর একটি গল্প প্রচলিত আছে। একদিন ডাক্তার আইভারসন বসে আছেন তার চেম্বারে। এমন সময় এক ২০-২২ বছরের তরুণী এসে দাঁড়ালো তাঁর সামনে। ডাক্তার দেখলেন মেয়েটি সারা মুখ কালো কালো বসন্তের দাগে ভর্তি, মুখে শ্রী বলতে এতটুকু অবশিষ্ট নেই। মুখ তুলে তাকালেন ডাক্তার, জিজ্ঞাসা করলেন তার আগমনের কারণ। মেয়েটি কাঁদো কাঁদো হয়ে বলল, আমার মুখখানা আগের মতো ভালো করে দিন ডাক্তারবাবু, আমি যে মানুষের কাছে পোড়া মুখ দেখাতে পারছি না। কান্নায় ভেঙে পড়ল মেয়েটি। চমকে উঠলেন ডাক্তার। দীর্ঘকাল পরে নিজেরই প্রিয়তমা কন্যার শেষ কথাগুলো যেন পুনরাবৃত্তি ঘটল। হৃৎপিণ্ডটাকে যেন কে প্রচণ্ডভাবে একবার নাড়া দিল। তথাপি যথাসম্ভব নিজেকে সংযত করে সস্নেহে জিজ্ঞাসা করলেন, খুলে বলো দেখি মা, কী হয়েছিল তোমার?
মেয়েটি ধরা গলায় যা বলল তা হচ্ছে কিছুদিন আগে তার বসন্ত হয়েছিল। দৈবক্রমে সেই মারাত্মক রোগটির কবল থেকে সে মুক্তি লাভ করলেও মুখের লাবণ্যটুকু হারিয়ে ফেলেছে চিরতরে। এই বিশ্রী মুখটাকে নিয়ে সে দিনের বেলায় কোথাও বেরুতে পারে না। একটা অফিসে চাকরি করত, বিভৎস মুখশ্রীর জন্য চাকরিও তার গেছে। ধীরে ধীরে অন্যমনস্ক হয়ে পড়েন ডাক্তার। চোখের সামনে ভেসে ওঠে আর একটি প্রিয় ও বিভৎস মুখ। চিৎকার করে সে বলছে, আমাকে ভালো করে দাও বাবা, আমি যে এ মুখ আর দেখাতে পারছি না। ডাক্তার আইভারসনের ছিল একটি মাত্র মেয়ে। বড্ড ভালোবাসতেন ডাক্তার। মেয়েটিও ছিল বাবা অন্তপ্রাণ। একদণ্ড বাবাকে ছেড়ে থাকতে পারত না। কত স্বাদ ছিল তার মনে। বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রী, রসায়ন পড়ে, পাস করলেই তার বিয়ে দেবেন মনে মনে পাত্র ঠিক করে ফেলেছেন। হঠাৎ এমন অঘটন। একদিন ল্যাবরেটরিতে কাজ করতে করতে ছিটকে পড়ল তীব্র অ্যাসিড তার মুখে। চিকিৎসার গুণে মেয়েটি প্রাণে বাঁচল ঠিকই, কিন্তু তার মুখের লাবণ্য চিরকালের জন্য নষ্ট হয়ে গেল। গোলাপের পাপড়ির মতো সুন্দর কমনীয় মুখটা ভরে গেল বিভৎসতায়। মুখশ্রী দেখে শিউরে উঠল মেয়েটি, শিউরে উঠলেন ডাক্তারও। তথাপি মেয়েকে ফিরে পাওয়ার আনন্দে তার বুকটা ভরে গেল। দিন যায়। একদিন উত্তেজিতভাবে মেয়েটি ছুটতে ছুটতে এসে ডাক্তারের গলাটা জড়িয়ে বলল, বাবা তুমি তো ডাক্তার, দাও না আমার মুখটা এই আগের মতো করে। ডাক্তার কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। কিছুই করার তার ছিল না, পারলেন না একটি সান্ত্বনার বাণীও উচ্চারণ করতে। এক সময় মেয়েটি চলে গেল, আর ডাক্তার নীরবে চোখের জলে ভাসতে লাগলেন। অবস্থাটা যেন সাপে ধরা এক পক্ষী শাবকের মায়ের মতো। এই ঘটনার কয়েকদিন পরেই মেয়েটি করল আত্মহত্যা। একটি ছোট্ট চিরকুটে লিখে গিয়েছিল, বাবা যে মুখ দেখলে মানুষে ভয় পায়, সে মুখ নিয়ে জনসমাজে বেঁচে থাকা একটা বিড়ম্বনা ছাড়া আর কিছুই না। তাই বড় দুঃখে এই পৃথিবী থেকে চিরবিদায় নিলাম। আজও ভুলতে পারেন ডাক্তার জীবনের সেই বিয়োগান্তক অধ্যায়। কুৎসিতা মেয়েটির মুখের পানে হাঁ করে তাকিয়ে রইলেন। দেখতে পেলেন নিজের মেয়ের প্রতিচ্ছবি। মন তার উড়ে গেছে কোন এক সুদূর অতীতে। মেয়েটি প্রশ্ন করল, আমার মুখটা কি ভালো হবে না ডাক্তারবাবু? অকস্মাৎ সম্বিত ফিরে পেলেন ডাক্তার। তারপর বললেন, আমাকে কয়েকটা দিন সময় দাও না মা, দেখি তোমার জন্য কিছু করতে পারি কি না। কতদিন? জিজ্ঞাসা করলো মেয়েটি। ডাক্তার অনেক ভেবে বললেন, 1 মাস পরে এসো। মুখটা নামিয়ে তড়িৎ পদে চলে গেল মেয়েটি। নির্বাক ডাক্তার যতক্ষণ না মেয়েটির দৃষ্টির অন্তরালে চলে গেছে ততক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে। 1 মাস থেকে একটি একটি করে দিন কমতে থাকে, আর ডাক্তারের মনে হতাশাও বাড়তে থাকে একটু একটু করে। কত রকমের পরীক্ষা নিরীক্ষা চালালেন, তথাপি একটু আশার আলো দেখতে পেলেন না। মাস শেষে আর কয়েকটা দিন মাত্র বাকি। ডাক্তার কোনো পথ দেখতে না পেয়ে একরকম পাগল হয়ে গেলেন। নাওয়া নেই, খাওয়া নেই, কেবল উদ্দেশ্যবিহীনভাবে পথে পথে ঘুরে বেড়ান। কোথাও বা ল্যাবরেটরিতে ঢুকে মুখ গুজে বসে কী যেন ভাবেন। এইভাবে কেটে গেল আরও 2-1 দিন। সেদিনও উদ্দেশ্যহীনভাবে পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন ডাক্তার। হঠাৎ দৃষ্টি নিবদ্ধ হলো পথের পাশে এক রেড ইন্ডিয়ানের উপর। রেড ইন্ডিয়ানটি পথচারী এক ভদ্রলোকের হাতে উল্কি কাটছে। কি মনে করে ডাক্তারটি পাশে দাঁড়িয়ে উল্কি কাটানো দেখতে লাগলেন ডাক্তার। কাজ শেষ করে এক সময় রেড ইন্ডিয়ান ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, আপনি উল্কি কাটাতে চান? ডাক্তার বললেন, আমি 2 হাতেই উল্কি কাটাতে চাই, যদি তুমি আমার একটি হাতের উল্কি তুলে দিতে পারো। রেড ইন্ডিয়ান ঈষৎ হেসে বলল, এ আর এমন কি শক্ত? 2 হাতে উল্কি কাটানো শেষ হলো। ডাক্তার তার একটি হাত বাড়িয়ে দিয়ে বললেন, দাও এবার উল্কিটা তুলে। লোকটি তখন ডাক্তারের হাতখানা নিয়ে যেখানে উল্কি কাটিয়েছিল সেই জায়গাটা ভালো করে পাথর দিয়ে ঘষতে লাগলো। তীব্র যন্ত্রণা সত্ত্বেও একটিবারের জন্য মুখ বিকৃত হল ডাক্তারের। কিছুক্ষণ পর রেড ইন্ডিয়ানটি ডাক্তারের হাত কাপড় দিয়ে বেঁধে দিয়ে বলল, 3-4 দিন পরে খুলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। 4 দিন পরে হাতের বাঁধন খুলে অবাক হয়ে গেল ডাক্তার। উল্কির দাগ একেবারে নেই। ঘষা জায়গাটা নতুন চামড়া গজিয়ে ত্বককে মসৃণ করে দিয়েছে। আবার পরীক্ষায় বসলেন ডাক্তার। দেখলেন চামড়ার কয়েকটা স্তর আছে। যদি কোনো ক্ষতের দাগ 2য় স্তর অবধি পৌঁছায় তাহলে ওই দাগ পরিষ্কার করে দিতে পারলেই নতুন চামড়া গজিয়ে ত্বককে স্বাভাবিক করে দেয়। ঠিক 1 মাস পরে আবার এলো মেয়েটি। ডাক্তার পরম যত্নে তার নলবদ্ধ অভিজ্ঞতা প্রয়োগ করলেন মেয়েটির উপর। রেড ইন্ডিয়ানটির মতো তিনি পাথর দিয়ে ঘষে দাগগুলো পরিষ্কার না করে বিজ্ঞানসম্মত উপায়ে রোগিণীকে অজ্ঞান করে ক্ষতস্থান পরীক্ষা করে ব্যান্ডেজ বেঁধে দিলেন। কাছে রাখলেন মেয়েটিকে এবং প্রবল উৎকণ্ঠায় সেই দিনটির জন্য অপেক্ষা করতে লাগলেন।
সেদিন মুখের ব্যান্ডেজটি খোলা হবে। মেয়াদ শেষ হয়ে গেল। সকালে একরাশ আগ্রহ নিয়ে দুরু দুরু বক্ষে এবং কম্পিত হস্তে ব্যান্ডেজ খুললেন ডাক্তার। এ কি, যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারলেন না। তার পূর্ব পরিচিতা এক কুৎসিতা নারীর জায়গায় লাবণ্যময়ী এক যুবতী, যেন রূপকথার এক রাজকুমারী জাদুদণ্ডের স্পর্শে ফিরে পেয়েছে তার পূর্বশ্রী। বুকটা হালকা হয়ে গেল ডাক্তারের। পৃথিবীর কোনো মেয়েকে আর বিভৎস মুখশ্রীর জন্য আত্মহত্যা করতে হবে না বলে। তবুও কাঁটার মতো কি যেন বিঁধতে থাকে ডাক্তারের বুকে। যথা চোখটা জলে ঝাপসায় উঠল। একসময় ছুটে বেরিয়ে গেলেন সেই রেড ইন্ডিয়ানটির খোঁজে, কিন্তু সারা শহর তন্ন তন্ন করে খুঁজেও পেলেন না তাকে। দুঃখে ভেসে পড়লেন ডাক্তার। তার এই নতুন আবিষ্কারের সমূহ কৃতিত্ব যে রেড ইন্ডিয়ানটির। ডাক্তার যখন শোকে দুঃখে একেবারে পাগল হয়ে গেছিলেন, তখনই দেবদূতের মতো হঠাৎ আবির্ভূত হয়ে পথ নির্দেশ করে আবার ফিরে গেছে সে স্বস্থানে। পাশ্চাত্যে এই থেকে সূত্রপাত প্লাস্টিক সার্জারি বা পুনর্গাঠনিক শল্য চিকিৎসার। অতি অল্প দিনের মধ্যেই হলো এই চিকিৎসার অভাবনীয় উন্নতি। সেই সঙ্গে উন্নতি হতে লাগলো অধিরোপণ প্রণালী। অধিরোপণ প্রণালীর উন্নতি এত হয়েছে যে সদ্য মৃত ব্যক্তির চক্ষুর আচ্ছদপটল সংগ্রহ করে অন্ধের অন্ধত্ব মোচনও করা হচ্ছে। হৃৎপিণ্ডকেও পাল্টে দেওয়া হচ্ছে। অধিরোপণের জন্য অনেক ক্ষেত্রে ত্বকের প্রয়োজন হয়। যেমন ধরা যাক কারো ঠোঁট কিংবা কান কাটা, সেই ক্ষেত্রে শরীর অপর জায়গা থেকে ত্বক এনে কাটা জায়গায় জুড়ে দেওয়া হয়। আবার বিভিন্ন স্থানের জন্য ভিন্ন ভিন্ন উচ্চতা সম্পন্ন ত্বকেরও প্রয়োজন হয়ে থাকে। যেমন পোড়া ঘায়ের জন্য পাতলা এবং মুখের জন্য পুরু ত্বকের ডার্মাটোন নামে এক প্রকার যন্ত্রের দ্বারা প্রয়োজনানুযায়ী উচ্চতা বিশিষ্ট ত্বক সংগ্রহ করে নেওয়া হয়। প্রাচীন ভারতে এই পদ্ধতি কীভাবে আবিষ্কৃত হয়েছিল জানা নেই। অধিরোপণ প্রণালী সুশ্রুতের আমল থেকে আরম্ভ করে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল। এমনকি ইংরেজ রাজত্বের গোড়ার দিকেও ভারতের কোনো কোনো শল্য চিকিৎসকের এই প্রণালী অজ্ঞাত ছিল না। শোনা যায় ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের যখন যুদ্ধ হয়, সেই সময় টিপু সুলতান তার এক সকট চালকের উপর ক্রুদ্ধ হয়ে তার নাক কান কেটে দেওয়ার আদেশ দিয়েছিলেন। তার আদেশ প্রতিপালিত হওয়ার 1 বছর পরে ওই সকট চালক পুনরায় এক শল্য চিকিৎসকের কাছ থেকে নাক কান পুনরায় জোড়া দিয়ে এসেছিলেন। সুশ্রুত শল্যতন্ত্রে কাটা নাক অধিরোপণের পদ্ধতি বিস্তৃত বর্ণনা আছে। ভারতের এই অধিরোপণ প্রণালী এককালে সুদূর আরব, ব্যাবিলন প্রভৃতি দেশে ছড়িয়ে পড়েছিল এবং সর্বত্র সমাদর লাভ করেছিল। তাই তো বোধহয় আজও কর্তৃত নাসার পুনর্গঠন পদ্ধতিতে ডাক্তারি শাস্ত্রে বলা হয় ইন্ডিয়ান রাইনোপ্লাস্টি। সুশ্রুত সংহিতায় শল্যবৈদ্য, ভীষক, বিষহর, কৃত্যহর 4 প্রকার শল্য চিকিৎসকের কথা বলা হয়েছে। ছাত্রদের বলা হয়েছে প্রথমে প্রাকৃতিক এবং কৃত্রিম বস্তুর উপর অস্ত্র প্রয়োগ করতে, তারপর যথাক্রমে মৃত পুতুল, মৃত জীবজন্তু ও মানুষের সব দেহের উপর। সবথেকে জীবিত শরীরের অতি বিপজ্জনক স্থানগুলি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল হয়ে জীবন্ত শরীরের উপর। চরকের মতো সুশ্রুত প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেছেন। যেমন জীবজগৎকে তিনি 4 ভাগে ভাগ করেছেন: কীটপতঙ্গ, পিপীলিকা, মানুষ, জীবজন্তু, পাখি, সরীসৃপ, ব্যাঙ। উদ্ভিদ জগৎকেও ভাগ করেছেন 4 ভাগে: বনস্পতি, বৃক্ষ, লতিকা ও ঔষধি। যেমন উদ্ভিদ বস্তু থেকে বিভিন্ন শক্তির ক্ষার প্রস্তুতি, চাষের জন্য মাটি তৈরি, সোনা, রূপা, তামা, দস্তা প্রমুখ নানান ধাতু ও ধাতু যৌগের ব্যবহার ও গুণাগুণ। মৎস্য চাষ, মৎস্য গবেষণা, শরীর ও মনের উপর বিভিন্ন ঋতু ও বিভিন্ন দিক থেকে প্রবাহিত বায়ুর প্রভাব ইত্যাদি। অর্থাৎ এক ধরনের কোষ গ্রন্থের মতোই ছিল এই সুশ্রুত সংহিতা। পরে আরবি ভাষায় এটি অনুদিত হয়। চিকিৎসা বিজ্ঞানের সবকটি শাখায় এককালে ভারতীয়রা অভাবনীয় উন্নতি করেছিল, কিন্তু উত্থানের পর পতন, আলোর পর অন্ধকার পৃথিবীর নিত্য নৈমিত্তিক ঘটনা। ভারতের এই উন্নতম চিকিৎসা ব্যবস্থা লুপ্ত হওয়ার অনেকগুলি কারণ আছে। হিন্দু ও বৌদ্ধ যুগে দেশের বহু স্থানে আরোগ্যশালা ছিল। পরবর্তীকালে আরোগ্যশালাগুলি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পক্ষে হাতে নাতে শিক্ষা লাভ করা সম্ভব হলো না। দেশে নিরন্তর বিপ্লব ও অভাব অনটন চিকিৎসকদের স্ববৃত্তি পরিত্যাগে বাধ্য করল। পূর্বে চিকিৎসক, শিক্ষক প্রভৃতির আসন ছিল সমাজের শীর্ষস্থানে। তাদের সমূহ প্রয়োজন রাজা ও জনসাধারণ মেটাতেন।
যে দেশ যখন চরম দুর্দশার সম্মুখীন হলো তখন নিজেদের নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন সবাই। অনেক ক্ষেত্রে যাত্রাভিমানবশত চিকিৎসকগণ পরবর্তীকালে রোগীর মল মূত্র পুঁজ রক্ত নাড়াচাড়া করতে ঘৃণা বোধ করতে আরম্ভ করলেন। ফলে শল্যচিকিৎসা ক্ষৌরকারদের বৃত্তি হয়ে দাঁড়ালো। যেখানে সুশ্রুত প্রসবের প্রয়োজনে শল্যাস্ত্র প্রয়োগের কথাও বলে গিয়েছিলেন, সেই প্রসূতিবিদ্যার মতো উন্নত চিকিৎসা বিজ্ঞান অর্পিত হলো নীচ জাতিরা স্ত্রীলোকেদের হাতে। পরিশেষে বৌদ্ধ ধর্মের প্রভাববশত সব ব্যবচ্ছেদও হলো লুপ্ত। পরে মুসলমান রাজত্বের রাজাগণ কেবলমাত্র রাজ্য বিস্তারই করে চলেছেন, জনসাধারণের শিক্ষা দীক্ষার প্রতি সামান্যতম উৎসাহ দেখালেন না। তাই শুধু চিকিৎসাশাস্ত্র নয়, অপর বহু মূল্যবান শাস্ত্রও ধীরে ধীরে নিক্ষিপ্ত হলো আবর্জনা স্তূপে। খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারতবর্ষে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না বলে বিদেশিরা ভারতের উপর চালিয়েছে একাদিক্রমে শাসন ও শোষণ। আজকের ভারতবর্ষ সেদিনের ভারতবর্ষ নয়। এর অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্বন্ধে আজ প্রত্যেকটি ভারতবাসী সচেতন। তাই বিজ্ঞানের ক্ষেত্রেও ঘনীভূত অন্ধকার ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। তরুণ বিজ্ঞানীদের প্রচেষ্টায় অদূর ভবিষ্যতে ভারত যে বিশ্বের শ্রেষ্ঠ স্থান দখল করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ হলো সুশ্রুত ও সুশ্রুত সংহিতা সম্বন্ধে কিছু কথা। প্রাচীন ভারতীয় বৈজ্ঞানিকদের পরের পর্ব অর্থাৎ চতুর্থ পর্বে শুনবেন ভিক্ষুশ্রেষ্ঠ জীবকের সম্বন্ধে কিছু কথা। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পেছনের সব ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন। আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করবেন।